শ্রদ্ধা জানাচ্ছি এই যে গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে যারা এই গণ অভ্যুত্থানে আমাদের থেকে চলে গেছেন, যারা তাদের শরীরের অঙ্গহানি ঘটেছে, যারা দুঃসহ বেদনায় এখনো হাসপাতালে বসে কাতরাচ্ছেন, প্রত্যেকের প্রতি এই ৩৬ জুলাই সবার তথ্য উপদেষ্টার একটি স্ট্যাটাস নিয়ে যে আলোচনা হচ্ছিল, ৩৬ জুলাই আসলে সবার বলতেও আমরা কি বুঝি এটি নিশ্চয়ই এখনো আমরা ব্যাখ্যা করতে পারি কিনা জানি না। যেমন আমরা একটি কথা জানি যে আইন সবার জন্যই সমান, কিন্তু আপনার যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে সেই আইনও কিন্তু আপনার জন্য সমান হতে খুব কঠিন হয়। তো ৩৬ জুলাইকে আসলে এরকমের একটা সাংবিধানিক বাক্যতে পরিণত হবে কিনা যে ৩৬ জুলাই সবার। তো ৩৬ জুলাই সবার, সেক্ষেত্রে এইটার যে বেনিফিট, এটার যে উপকারিতা, এটিকে সবার ঘরে ঘরে পৌঁছাবে কিনা। যেভাবে ৫৪ বছরেও ৭১-এর মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা এবং সুবিধা সবার ঘরে ঘরে কিন্তু পৌঁছায়নি, এটি নিয়ে আমরা কিন্তু কথা বলছি। এখন একইভাবে এই অভ্যুত্থানের জায়গাটি আজকে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতেও আমরা এই প্রশ্ন রাখতে পারি কিনা যে এটি এই উপকার সবার মধ্যে পৌঁছাবে কিনা। আমাদের আজকের বিষয় ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ৩৬ জুলাই ও ঘোষণাপত্র পাঠ। আমাদের সঙ্গে আছেন এই ৩৬ জুলাই যারা এনেছেন এমন একজন আতিকুল ইসলাম। তিনি তার খুব তরুণ বয়সেই তার একটি হাতকে তিনি হারিয়ে ফেলেছেন। আর হলো এস.এম. সাইফ মোসাফিজ, যিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শিরোনাম দেখে আসবো, বরাবরের মতো শিরোনাম দেখে অনুষ্ঠানটি শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন, ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই হত্যায় জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে। গণ অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা। সাংবিধানিক স্বীকৃতি পাবে গণ অভ্যুত্থান। এনসিপির ৫ নেতার কক্সবাজার সফর ঘিরে আলোচনা, পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন, অস্বীকার এনসিপির, অবকাশ যাপনে ভ্রমণ বলে দাবি। ২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, রাহু মুক্ত হয়েছে দেশ বললেন তারেক রহমান। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এবং সংস্কার ছাড়া নির্বাচন মানবে না জনগণ, তারই ঘোষণা হবে বিশ্বাসঘাতকতা দাবি জামায়াতের। পিআর পদ্ধতিতে জাতীয় সরকার চায় ইসলামী আন্দোলন। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আতিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ১ বছর আগের এই আন্দোলনে আপনার ভূমিকা নিয়ে আমরা জানি। আপনার কি মনে হয়েছে এই ১ বছর সময়টা কত দীর্ঘ ছিল বা কত দ্রুত কেটে গেল? দেখেন, মানে যখন ছোট ছিলাম তখন মনে হচ্ছে যে দিনগুলো খুবই স্লো যাচ্ছে, মানে দিনগুলো আগে হচ্ছে না। তবে যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন যেন মনে হচ্ছে যে খুব দ্রুত দিনগুলো চলে যাচ্ছে। তো 1টা বছর চলে গেল কত তাড়াতাড়ি যে মানে বুঝতেও পারিনি। তবে একটা দিক দিয়ে খুবই আফসোস হয় যে আমাদের মানে 1টা বছর চলে গেল, একটা অঙ্গ হারালাম 1টা বছরের ভিতরে। তবে বর্তমান সময়ে অ্যাকচুয়ালি আমরা যা চেয়েছিলাম 1টা বছরের ভিতরে, তা কিন্তু প্রায় এখনো অনেক কিছুই মানে না পাওয়া রয়ে গেছে আর কি। এটা নিয়ে সবচেয়ে বড় কেমন এই মনের দুঃখটা কেমন? এই যে দেখেন, আমরা আমাদের 1টা বছর আগে যেরকম ছিল যে স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন হচ্ছে দেশে লুটপাট, গুম খুন, হত্যাকাণ্ড, এগুলো মানে ওদের বিরুদ্ধে যদি ওরা যে যদি একটা ভুল করতো সেটা নিয়ে যদি কেউ একটা পোস্ট করতো তাকে গুম করে ফেলতো, মেরে ফেলতো। এখন দেখেন বর্তমান সময়ে কিছু কিছু রাজনৈতিক দল আছে যে তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, তাদের বিরুদ্ধে যে কথা বলে সেম আগের মতো সেম হাসিনার আমলের মতো তাকেও এরকম অত্যাচার করা হয়। প্লাস অলরেডি কিন্তু দেখেন 1 বছর আমরা যেরকমটা ভেবেছিলাম যে 1টা বছর চলে গেছে বা 1টা বছর এত কিছু হবে না, কিন্তু রিসেন্টলি কয়েক মাস ধরে যে আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল প্রায় নিউজে কিন্তু দেখি যে 100-র উপর অলরেডি মানে তাদের মার্ডার লিস্টে কিন্তু হয়ে গেছে। তো আমরা কিন্তু এরকমটা ভাবি না যে হাসিনাকে তাড়ানোর পর যে 1টা বছর এরকমভাবে যাবে। হাসিনাকে জাস্ট বাগিয়েছে মাত্র 1 বছর হয়েছে, এখনই যদি 100-র উপর হয়ে যায় তাহলে আর কয়েকটা বছর গেলে পরবর্তী সময় কি হবে তার চিন্তার বাইরে। আপনি এটা তো রাজনৈতিক অবস্থানের জায়গাটা বললেন, তবে আদর্শিক অবস্থান আপনি
যাদেরকে ইঙ্গিত করছেন তাদের আদর্শিক অবস্থান, যারা শেখ হাসিনাকে আন্দোলন করে এখান থেকে সরিয়েছে তাদের আদর্শিক অবস্থান, সেগুলো বোঝা যাচ্ছে যে সেখানে এক আছে। আমি জানতে চাই যে আপনার এই যে আত্মত্যাগ, এই ত্যাগের পেছনে যে বিষয়গুলো সামনে আছে, এইগুলোর ব্যাপারে আপনার কতটা দৃঢ়তা আছে? বিষয়গুলো বলতে যেমন এই যে বিচার এবং সারা দেশে যেভাবে তারা মানুষ মেরেছে, এগুলোর বিষয়ে আপনার মতামত কি? যে দেখেন, মানে শুধু একটা গণঅভ্যুত্থানের পর যে শুধু বিচারটাই যে সর্বপ্রথম বা কিছু এরকম কিন্তু না। একটা গণঅভ্যুত্থানের পর আপনার অবশ্যই দেশের জন্য প্রয়োজন বিচার, তারপর হচ্ছে সংস্কার, প্লাস হচ্ছে সবার ঐক্যবদ্ধ হয়ে থাকা। তবে কিছু কিছু রাজনৈতিক দল ক্ষমতা, আমি যেটা বললাম অ্যাকচুয়ালি যে এই যে মার্ডারগুলো যে করছে, এটা তো আমাদের অবশ্যই একটা দিক থেকে আমি মনে করি যে একটা আপসেট টাইপের। কারণ আমরা তো এগুলো চাইনি, আমরা এগুলো চাইনি বিধে কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের অঙ্গ দিয়েছে, আমাদের রক্ত দিয়েছে, আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমরা কিন্তু এগুলো দেখতে চাইনি যেগুলো আমাদের এখন বর্তমান সময়ে দেখতে হচ্ছে। সেই দিকটার থেকে আমি সবচেয়ে বড় আপসেট যেটা বললাম। তবে যে বিচার দিকটা, অবশ্যই বিচার হতে হবে। যদি একটা মার্ডারের বিনিময়ে আপনার ফাঁসিটাই হতে পারে, তাহলে এই হাসিনা যে এই আমাদের প্রায় 1700-1800 ভাইদেরকে শহীদ করলো, প্রায় 30,000 ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করলো, সেক্ষেত্রে আমি মনে করি যে তার সাথে জড়িত যারা ছিল তার দলের নেতাকর্মী এবং কি তাকে সহ আমি মনে করি যে খুব কঠোরভাবে কাঠগড়ায় এবং কি আইনি মাধ্যমে তার যতটুকু প্রাপ্ত সাজা তাকে যেন দেওয়া হয়। আচ্ছা, আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আপনারা যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং এই যে অঙ্গহানি হয়েছে, এবং এখনও কিন্তু অনেকে কিন্তু হাসপাতালে আরও জটিল অবস্থায় ভুগছে, যেমন যাদের চোখের প্রবলেম আছে, কারো কারো মাথায় এফেক্ট করছে, ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, কারো কারো এখনও নার্ভ সিস্টেমে প্রবলেম হচ্ছে, হাসপাতালে এখনও আছে। এই যে এদের জন্য কতটা এগোতে পেরেছে এই সরকার, আর আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এদের উপর? না দেখেন, দেখতে দেখতে প্রায় একটা বছর চলে গেল। তবে আমরা যেরকমটা ভেবেছিলাম যে আমাদের সরকার হয়তো বা খুব শীঘ্রই এ দেশের জন্য কিছু একটা করতে পারবে, বা আমাদের গণঅভ্যুত্থানে আমার যে ভাইরা শহীদ হয়েছে তাদের আমি ধরেন দেশের পার্সপেক্টিভটা বাদ দিলাম, যে শুধুমাত্র যারা এই যে আহত হয়ে পড়ে আছে তাদের জায়গাটাও যদি চিন্তা করে, সেখানে তো ছোট একটা দেশ তো পয়েন্টটা জাস্ট হচ্ছে দূরে দিয়ে আর কি, যে আমরা যেরকমটা ভেবেছি যে সরকার হয়তো আমাদের গণঅভ্যুত্থানের শহীদ ভাই বোনদের কিছু একটা করে দেবে খুব শীঘ্রই, বা আহতদেরকে কিছু একটা করে দেবে খুব শীঘ্রই। দেখেন, কিছু একটা করে দেওয়া হচ্ছে পরের সাবজেক্ট, মানে আমাদের আহত ভাইদের যে ট্রিটমেন্টের বিষয়টা, সেটাতেও হয়তো বা তারা সরকারি মাধ্যমে করে দিয়েছে, কিন্তু আমাকে এখনো আমার হচ্ছে আপনার ওয়ারিস অফ জুয়েলার যে সংগঠন আছে, সেটা কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আমি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু খুব ভালো করে আইডিয়া আছে যে আমার কোন ভাইটার কি প্রয়োজন পড়তে পারে বা প্রয়োজন পড়বে। তারা হচ্ছে আমাকে কিন্তু প্রায় প্রতিনিয়ত আমাকে অনেক আহত ভাইরা ফোন দিয়ে বলে যে ভাইয়া, যখন মেডিকেল ছিলাম তখন ট্রিটমেন্ট দিয়েছে, তবে মেডিকেল থেকে খুব তাড়াহুড়া করে মানে এক প্রকার হচ্ছে গাড় ধাক্কা দিয়ে রিলিজ দিয়ে দিয়েছে, এরকম ধরতে পারেন। তো রিলিজ দেওয়ার পর আমরা যখন মেডিকেল যাই, আমাদের সরকার আন্ডার থেকে বলা হয়েছে কিন্তু যে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হবে ফ্রির মাধ্যমে। বাট হচ্ছে আমরা যখন মেডিকেল যাই তখন আমাদের কোনো দামই দেওয়া হয় না, কোনো রেক্সপেক্টই করা হয় না। এক প্রকার তারা পারে না শুধু আমাদেরকে মেডিকেল থেকে মানে বের করে দেওয়ার জন্য জোরপূর্বকভাবে। তো এরকমও কিছু আহত আমাদেরকে বলছে আর কি, বা এখনও বলে কলে। তো আমি যেটা মনে করি যে এই সরকারকে আমরা যেরকমভাবে ভেবেছিলাম যে আগামী বা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াবে বা গণঅভ্যুত্থান নিয়ে কাজ করবে, সেই দিক দিয়ে আমি দেখি যে সরকার খুবই স্লো আছে, মানে আমরা যতটুকু আশা করেছিলাম তার খুবই বাইরে তিনি। আর কি মানে মাঠের অবস্থা কি, যে এই যে আহত যারা আছে তারা সারা দেশ জুড়ে আছে? হ্যাঁ, ধরেন ঢাকায় অনেকগুলো হাসপাতাল আছে সরকারি, কিন্তু ঢাকার বাইরে কিন্তু অত সরকারি হাসপাতাল নাই। সেক্ষেত্রে আপনারা কি খবর পান না এখানে? দেখেন, যারা হচ্ছে আমাদের সংগঠনে মোটামুটি প্রায় আপনার আনুমানিক 5,000 উপর আর কি আহত আছে। আমাদের তো সবকিছু এখনো কালেক্ট আমরা করতে, আমরা হচ্ছে প্রায় আপনার 37টা জেলাতে কমিটি দিয়েছি, তবে পুরো বাংলাদেশ দেওয়ার প্ল্যান আছে। যদি আমরা পুরো বাংলাদেশ দিয়ে দিই তখন হয়তো আমাদের হাতের মুঠো অনেক আপনার সিচুয়েশন চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো। তবে এখন বর্তমান সময় যতটুকু এসেছে ততটুকু থেকে আমাদের যতটা ধারণা হলো যে আমাদের সরকার খুবই পিছিয়ে আছে। দেখেন, এই যে আমি যদি চলে যাই যে আমার যে বিষয়টা, মানে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমার জানা মতো যে আমি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ ছিলাম, তো আমার নিজের হচ্ছে এমএসটা মানে খুবই প্রেশার ভাবে করা মানে করছি। আমি প্রায় 3-4টা মাস অনেক দৌড়াদৌড়ি করছি। আমি ময়মনসিংহ, তারপরে ঢাকা সিভিল সার্জন, এভরিথিং, গণঅভ্যুত্থান সেল, এগুলোতে দৌড়াদৌড়ি করে আমার রিসেন্টলি পরশু দিন হচ্ছে আপনার এমআইএস হয়েছে, মানে 1 বছর পর আমার এমআইএস হয়েছে। তাও কত দৌড়াদৌড়ি করার পরে। তো আমাদের হচ্ছে গ্রাম সাইড দিয়ে যে ভাইগুলো আছে আহত ভাইরা, যারা হচ্ছে স্মার্টফোন ইউজ করে না বা খুবই সাধারণ একটা ফোন ইউজ করে,
আমি এখনো শিওর না যে তাদেরটা হয়েছে কিনা বা তারা কি অবস্থায় আছে। মানে আমারই তো আমার নিজেরটা দেখে তো আমার নিজের আফসোস হয় যে এই সরকার আমাকেই এতটুকু, মানে আমি এত কিছু করার পরও যে আমারটা হতে এত কিছু, যাদের কাছে স্মার্টফোন নেই, যাদের কাছে ভালো যোগাযোগের মাধ্যম নেই, তাদেরটা কি হয়েছে বা কি হয়নি তা নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগতে আমাকে এখনো। জুলাই ঘোষণাপত্র দিলেন আজকে প্রধান উপদেষ্টা, এটি নিয়ে আমরা আলোচনা আসবো। আমি একটু সাইফ মোস্তাফিজের কাছে আসতে চাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করব না কক্সবাজার সফর নিয়ে আলোচনা করব, কোনটা আগে করা উচিত? কক্সবাজার আগে করেন। কক্সবাজার আগে করি। আচ্ছা, কক্সবাজারের এই বিষয়টা কি বলেন তো আসলে? বিষয়টা ধরেন যে সিম্পল, এখন আমাদের 1 মাস ব্যাপী জুলাই পদযাত্রা ছিল এবং জানেন যে 3 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানে সার্জিস, হাসনাত, ওনাদের সহ যে 5 জনের কথা এসছে, তারা তো আসলে এই লম্বা একটা হেক্টিক জার্নি করেছে এবং সেই জন্যই তারা আসলে আমাদের এখন একটু ব্রেক টাইম ছিল, মানে আজকে কালকে আমাদের অফিসিয়ালভাবে কোনো রকম কার্যক্রম বা কোনো কিছু নেই দলীয়ভাবে, তো সেই জন্য তারা আসলে অবকাশ যাপন এখানে গিয়েছে। এবং যেভাবে মিডিয়া ফ্রেমিং করছে, মানে এয়ারপোর্ট দিয়ে যাওয়ার ফুটেজ বা হোটেলে ঢোকার ফুটেজ যেভাবে দেখাচ্ছে, মনে হচ্ছে কি জানি কি একটা দুর্বিসন্ধি করতে যাচ্ছে, এমন তো আসলে কিছুই না। পিটার হাস তো আসলে বাংলাদেশেই নেই এবং আপনারা তো মিডিয়া কর্মী, আপনারাও খোঁজ নিয়ে তো জানতে পারার কথা যে আসলে ওনার কিন্তু নেই। তো এইটাই মানে খুব নর্মাল একটা বিষয়। আমি তো আমার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার রাইট তো আমার আছে। আচ্ছা, এই আমি একটু মিডিয়ার বিষয়টাও এবং এই আপনাদের দলের এই বিষয়টাও বলছি। সেটা হলো যে এই বিষয় এটা কোথা থেকে আসলো হঠাৎ করেই, যে কেউ না কেউ তো ছড়িয়েছে যে পিটার হাসের সাথে, এবং এত স্ট্রংলি ছড়িয়েছে যে অন্তত বিকেল পর্যন্ত কিন্তু মিডিয়া বিভ্রান্ত থাকলো, আমাদের এই গণমাধ্যম। এটাকে আপনারা নজর দিয়েছেন কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন তো ধরেন ওই আওয়ামী ফ্যাসিবাদ আমলে যেভাবে মিডিয়াগুলো একটা দলকে সার্ভ করতো, এখন আবার আমরা দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো থেকে বিভিন্নভাবে আমাদের উপরে আবার একরকম প্ল্যান করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কারণ হচ্ছে আমরা হয়তো বা ওপেনলি বসুন্ধরা গ্রুপের মতো বড় গ্রুপের নামে কথা বলে দিতে পারছি, আমাদের সেই সৎ সাহসটা আছে এবং এরকম কাউকে আসলে আমরা ওই জায়গায় রাখি নেই যে তার প্রতি আমার আলাদা দায়বদ্ধতা থাকবে। যেটা সত্য আমরা সেই সত্যটা বলি, এই জন্য হয়তো বা অনেকের চক্ষুশূল আমরা হচ্ছি এবং তারা মিলে আসলে একটা মিডিয়া ফ্রেমিং করানোর চেষ্টা করছে আমাদের দলের প্রত্যেককে। এই যে বিষয়টি আমরা দেখলাম, যে সকালে আমরা জানতে পারলাম যে এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন এবং বিকালে জানলাম পিটার হাস আছেন ওয়াশিংটনে। এই পুরো ঘটনাটাকে বলেন যে আসলে গণমাধ্যম একটা দেশেরই পরিস্থিতি, ফ্যাসিবাদ যেমন সারা দেশে ছিল, গণমাধ্যমের মধ্যেও ফ্যাসিবাদ ছিল। এই বিষয়টিকে আপনারা কতটুকু এগোতে পারলেন? এরপরে ঘোষণাপত্র নিয়ে কথা বলবো। সেটা তো অবশ্যই, ধরেন ফ্যাসিবাদদের যারা মানে প্রথম সারির যারা ছিল মুখগুলো, তারা হয়তো নাই, কিন্তু তাদের রেখে যাওয়া সকল টুল তো আর কি একবারে তো চলে যায়নি। সেটা মিডিয়া হাউস বলেন, আমলাতান্ত্রিক জায়গা থেকে বলেন, সচিবালয় বলেন, পুলিশ, মানে যে কোনো জায়গায় বলি না কেন, সিস্টেমেটিক জায়গায় সেই মানুষগুলো তো এখনও আছে এবং তারা এই দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে প্ল্যানিং প্রোগ্রাম করে প্লটিং করে আসলে চেষ্টা করছে অভ্যুত্থানের যারা আসলে সামনে থেকে ফাইট করেছে, আমাদের আতিকদের মতো যে মানুষগুলো আসলে নিজেদের অঙ্গহানি করেছে, এই মানুষদেরকে টার্গেট করে করে আস্তে আস্তে বিতর্কিত করার চেষ্টা করছে, যেন মানে জুলাইটাকে এখন মানুষ অন্যভাবে নেয় এবং একটা আলাদা ফ্রেমিং করার চেষ্টা করছে। মিডিয়া হাউসগুলোর কিছু কিছু মিডিয়া আপনি দেখবেন যেভাবে করছে। তো সেখান থেকে আমাদের জায়গাটা আমরা তো বলছি যে আমরা ওই সৎসাহসটা রেখে কাজ করার চেষ্টা করছি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি আমরা। এটা কোন দল গেল বা কোন মিডিয়া হাউসের কোন বড় কোম্পানি গেল, ওইটা আসলে আমরা ওইভাবে কেয়ার করি না। আমরা মনে হয় যে জুলাইটা আমরা যে মানুষগুলো আসলে কোনো কিছু চিন্তা না করে, ওনার মতো মানে এত অল্প বয়সী একটা মানুষ যেভাবে নিজের জীবন বাজি দিয়ে লড়েছে এবং হাজার হাজার মানুষ আসলে অঙ্গহানি করেছে, 2000-এর অধিক শহীদ হয়েছেন, তো সেই মানুষগুলোর ত্যাগ তিতিক্ষার জায়গা আমাদের সবথেকে বড় শক্তি এবং এনসিপির বড় শক্তিটাই আসলে এই জুলাইয়ের শক্তি। তো আমরা আসলে সেই শক্তি নিয়ে আগাতে চাই। পথে যে ঝড়ঝাপটা আসবে আমরা সবাইকে নিয়ে সেটা মোকাবেলা করব এবং এই মিডিয়া হাউসগুলোর ভেতরে যে এখনও যে দোসরগুলো আছে সেক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে। মানে আপনারা যারা আসলে সত্য নির্ভীক জার্নালিজমের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের এই সংস্কারে একটা বড় প্রভাব বা ভূমিকা রাখা উচিত।
আমি আতিকের কাছে আসতে চাই। আতিক, খুব কম বয়সে একটি বাস্তবতার মুখোমুখি হলেন। আমি নিশ্চয়ই বিভিন্ন স্থানে আপনার এই ত্যাগের বিষয়ে এতদিন অনেক আলোচনা হয়েছে। আমি এর পার্সপেক্টিভটা অন্য জায়গায় নিতে চাই। সেটা হলো যে আপনি যেমন এখন কম বয়স, আপনার এই ত্যাগের আলোচনাটা আপনি বীরত্বের সাথেই বলতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অনেক শহীদদের, যাদের এখন 70 বছর বয়স, 75 বছর বয়স, তাদের ক্ষেত্রে অনেক ধরনের হতাশা দেখি। আমি বলছি না যে মুক্তিযুদ্ধ জুলাইয়ের চেয়ে ছোট বা বড়, এক একটি এক এক রকমের। আপনিও এক সময় আস্তে আস্তে বয়স বাড়বে। আপনার কি মনে হয় যে এই যখন বয়স বাড়বে, আস্তে আস্তে সময় এগোবে, সেই সময় আপনার হতাশাটা আরও বাড়বে নাকি কমবে? না দেখেন, কমার তো কোনো অপশন নেই। যে আপনি যে বললেন যে মানে এখন যারা মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে, বর্তমান 70 বয়স তাদের একটা হতাশা আর কি। তো তাদের হতাশা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তারা যুদ্ধ করেছিল একটা স্বাধীনতা এনে দেওয়ার জন্য দেশকে। তো তারা যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল ঠিকই, তবে সেই স্বাধীনতা একটা রাজনৈতিক দল এককভাবে তাদের নিজের করে নিয়েছিল। তারা কিন্তু যা হচ্ছে ওই রাজনৈতিক দলের কাছে এক পর্যায়ে বন্দী হয়ে গিয়েছিল, যার কারণে তারা তাদের স্বাধীনভাবে তারা কথা বলতে পারেনি। তাদের একটা দলীয়ভাবে তাদেরকে মানে যে এক কথা আছে না যে মানে একের হয়ে গান গাওয়া আর কি। তো তাদের হয়ে গান গেতে হয়েছিল, যার কারণে তাদের মুক্তিযুদ্ধ কি আসলে একটি দলের? মুক্তিযুদ্ধ একটি দলের ছিল না, তবে একটি দল তাদের কাছে জিম্মি করে নিয়েছিল, যে তারা এরকম ভাবে ইউজ করেছিল। সে মুক্তিযুদ্ধ শুধু তাদের কারণে হয়েছিল, কিন্তু বিষয়টা এরকম না যে বঙ্গবন্ধু একাই ভাষণ দিয়েছিল। মুক্তিযুদ্ধের প্রেক্ষায় কিন্তু আপনি দেখেন শহীদ জিয়াও ভাষণ নিয়েছিল, তারপর হচ্ছে আপনার এই যে মাওলানা হামিদ খান ভাষণ নিয়েছিল, হ্যাঁ সরি আব্দুল হামিদ খান ভাষণ নিয়েছিল। তো মূলত এরকম অনেকেরই কিন্তু ভাষণের মাধ্যমে একটা সেখানে কিন্তু একটা মুক্তিযুদ্ধ 71 মুক্তিযুদ্ধের সেই বিষয়টা হয়েছিল আর কি। তো এখানে আওয়ামী লীগ জাসুসি তাদের নিজের বলে চালিয়ে গেছে এই 53টা বছর ধরে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওই যে 71 যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটা একটা দলের কাছে বন্দী ছিল, বাস আমরা সেটাকে জাস্ট ঘুরিয়ে দিয়ে এটাকে আমরা মানে এক প্রকারে ধরতে পারেন যে মুক্তি দিয়েছি। সে 71 মুক্তিযুদ্ধকে আমরা হচ্ছে মুক্তি দিয়েছি, 24-এ মুক্তি দিয়েছি। আচ্ছা, এমন যদি হয় এই 24শে জুলাইটাও ধরেন এনসিপি তাদের নিয়ে নিল তাদের মতো করে, আমি এটি যেহেতু আমাদের দেশে এর আগে হয়েছে, এনসিপিও এমন করলো, বা এনসিপি না, এনসিপি তো এনসিপির নেতা আছে দেখে আমি সামনে বলছি, বা এনসিপির অবদান বেশি দেখে এই নেতৃত্বরা এনসিপিতে আছে বৈষম্য বিরোধী, সেই জন্য বলছি। আগামীতে কোনো দল যদি এই আন্দোলনটাকেও এমনই বললো যে জুলাইয়ের চেতনায় আসতে হবে, জুলাইয়ের চেতনার বাইরে তারা সবাই আমাদের বিরুদ্ধে, সেই না ক্ষেত্রে এরকমটা অ্যাকচুয়ালি অপশন নেই। কেননা দেখেন, আমরা যদি বর্তমান সময়ে দেখে যাই, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিন্তু ছাত্রদল প্রোগ্রাম করতেছে, বিএনপিও করতেছে, জামায়াতও করতেছে, এভরিথিং প্রত্যেকটা রাজনৈতিক দলই করতেছে। কিন্তু যেই দলই করতেছে এনসিপি কিন্তু তাদের উপর যে হাত ঝাঁপিয়ে পড়তেছে না যে আপনারা কেন করতেছেন, এটা তো আমাদের গণঅভ্যুত্থান, আমরা করেছি, আমাদের দলীয়ভাবে আমরা করবো প্রোগ্রামগুলো, তার কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়তেছে না। তো শুরুতেই যখন তো তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় পরবর্তী সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, 1 মিনিটের জন্য একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। সাইফ, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। এই জুলাই অভ্যুত্থানের অনেকেই মনে করে আইরনি অফ ফেট বা ভাগ্যের নির্মম পরিহাস হলো যে কোনো এমন আন্দোলনে যদি দেশের সরকার বা রাষ্ট্র কাঠামোয় এত বড় পরিবর্তন হয়, তখন আসলে ওই আন্দোলনের ঘোষণাপত্র তো ওই দিনই দেওয়া হয়। অর্থাৎ সার্কেলটা যদি এমন হতো যে এই ঘোষণাপত্র দিয়ে এরপরে একটি সরকার গঠন করা হতো, কিন্তু যাই হোক আমরা 1 বছর পরে দিলাম। সবকিছু মিলে কেমন মনে হচ্ছে? আমার ব্যক্তিগত মতামতটা জানি, ব্যক্তিগত মতামতই জানতে চেয়েছি, এটা এনসিপি নেতা না। হ্যাঁ, তো আসলে অভ্যুত্থানের পরপরই তো যে ঘটনাগুলো ঘটা উচিত ছিল আসলে ওইভাবে আমরা প্রকৃত অর্থে পাইনি। দেখা যাচ্ছে অনেক কিছু অসামঞ্জস্য ছিল, বা তরুণদের যে জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকাটা পালন করার চেষ্টা করেছি, প্রবীণ বা অপেক্ষাকৃত যারা আমাদের থেকে সিনিয়র রাজনীতিতে ছিলেন তাদের সেই দায়িত্বশীল ভূমিকাটা আমরা পাইনি। দেশে একরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারত, সেটা দেখা যাচ্ছে মিনিমাইজ করার জন্য আমরা অনেক কিছুই তখন সেই সময় অনুযায়ী করতে হয়েছে। যেমন জাতীয় সরকার বা ইভেন্টগুলোর কথা আপনারা অলরেডি শুনেছেন অনেকভাবেই। তো সেই সময়ে বড় রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য যারা ছিলেন তাদের যে ভূমিকা হওয়া উচিত ছিল সেটা হয়নি। তার পরবর্তীতে যাই হোক ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ডক্টর ইউনূসকে তো আমরা অনেক আশা নিয়ে তাকে আমরা এনেছি,
এবং তার যেই ইন্টারিম গভর্নমেন্টে যারা বাকিরা ছিলেন তারা মিলেও আমাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন যে একটা নতুন কিছু আসবে। তবে এটাও সত্য যে বাস্তবতার জায়গা থেকে যে 17 বছর ধরে একরকম মানে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সেটা আবার নতুন করে রিপেয়ার করা, আবার তাদেরই মানুষদেরকে সাথে নিয়ে একটু টাফ, মানে ঢেলে সাজানোটাও আসলে চাইলেই সম্ভব না, মানে 17 বছর ধরে যেই রিজিম তারা মানে গড়ে তুলেছে। তো সেই জায়গা থেকে একরকম যে ঘোষণাপত্রের জায়গাটা, এটা অনেক আগে থেকে আমাদের একটা চাওয়ার জায়গা ছিল, তো সেটা তো আসলে হয়নি। মানে রাজনৈতিক দল হবার পর থেকেও আমরা অনেকভাবে চেষ্টা করেছি যেন এটা দ্রুত আসে, তো সেটা আস্তে আস্তে আসলে 1 বছর হয়ে গেল এবং আজকে দাঁড়িয়ে আসলে আমরা এই ঘোষণাপত্রটি পেলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ঘোষণাপত্রটিতে মানে পুরোপুরি স্যাটিসফাইড না, কারণ এখানে যেভাবে মানে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণভাবে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এখানে ইভেন দেখেন যে আমাদের যে মানে যাদের জন্যই এই জুলাইটি হলো সেই শহীদদের সংখ্যাটাও অ্যাকিউরেটলি বলা হয়নি। সেখানে মানে অ্যাটলিস্ট সংখ্যাটা আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট একটা সংখ্যা বলা হোক অ্যাকিউরেট, যেখানে মানবাধিকার সংস্থাগুলো থেকেও একটা অ্যাকিউরেট হিসাব কিন্তু তাদের এন্ড থেকে এসছে। তো মানে আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত তারা অ্যাকিউরেট হিসাবটা তারা বের করতে পারেনি। তো তাদের প্রায়োরিটি তো আসলে আমি মনে করি না যে নির্বাচন। এবং আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল সেখানে মূল প্রসঙ্গই ছিল আসলে ইলেকশন। এবং আপনি জানেন যে ওইখানে একটি কথা উল্লেখ করেছেন যে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকিবে। তো তার মানে হচ্ছে যে এই পরের গভর্নমেন্টের যে মানে ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে তারা মেনলি ওই সংস্কারের কার্যক্রমটি নিশ্চিত করবে, বা সেটি যেভাবে সংবিধানে নতুন করে অ্যাড করতে হয় সেটা তারা করবে। কিন্তু আমাদের চাওয়াটা তো ছিল মানে এতদিন ধরে যে ঐক্যমত্য কমিশনের আমরা এতগুলো বৈঠক করলাম, এতগুলো আলাপ আলোচনা হলো, আমরা মোটামুটি 6টি পদ্ধতিও বলে দিয়েছিলাম যে এই ঐক্যমত্য কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টের সময়েই কিভাবে এই মৌলিক সংস্কারগুলো বাস্তবায়িত করা যায়। তো সেটি কিন্তু বাস্তবায়নের কোনো কথা আসলো না, বরঞ্চ নির্বাচনের সময় ঘোষণা করে দেওয়া হলো। তো যেই জন্য আসলে এই মানুষগুলা নিজেদের প্রাণ বিসর্জন দিল, যেই মানুষগুলা নিজেদের অঙ্গহানি করলো, আমরা নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে আমরা আসলে রাজনীতিতে এসেছি, কারণ আমরা মনে করছি এই চেঞ্জটা দরকার। যেই পুরনো চিন্তা, যেই পুরনো আসলে সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আসলে কিছু পায়নি, না পাওয়ার জায়গা থেকে তাদের একরকম হতাশা, এবং তারা মনেই করে নিয়েছে যে বিকল্প কোনো নেই তাদের কাছে অপশন। তো সেই জায়গা থেকে আমরা তরুণরা, ভালো চিন্তার কিছু মানুষ রাজনীতিতে এসে যখন আমরা দাবি করছিলাম যে মৌলিক সংস্কারের জায়গাগুলো নিশ্চিত করে ইলেকশনটা দিতে, সেই জায়গাটা আমরা দেখলাম যে বাস্তবায়িত হয়নি। মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করে ফেব্রুয়ারি না আগামীকালকেই ইলেকশন দিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা বাস্তবায়ন না করে বা এটার আলাপটা না এনে ঈদের আগে উৎসব মুখরভাবে ইলেকশন হবে, তো এইটা আমার কাছে মানে ভালো লাগেনি আর কি। এবং আমি আশা করি মানে আমি যেটা মনে করি যে জুলাইকে যারা ধারণ করে, যারা এই চেঞ্জটা চেয়েছিল, তাদের কারো কাছেই এই ঘোষণাপত্রটি মানে ভালো লাগার কথা না। এটা আমার কাছে মনে হয়েছে একটি দলের একটি ঘোষণাপত্র হয়েছে, তাদের হয়তো একটা স্ক্রিপ্ট তারা কোনো রকম একটা ফরম্যাট দাঁড় করিয়ে তারা এটা ঘোষণাপত্রটি রেডি করেছে এবং সেই বিশেষ দলের ইচ্ছা আকাঙ্ক্ষাই মেনলি প্রতিফলিত হয়েছে। এখানে এনসিপির জায়গা থেকে আমি বলছি না, একজন মানে সাধারণ নাগরিক হিসেবে যে মানুষটা আমি জুলাইতে নেমেছি, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং এই 17 বছর ধরে আমাদের অনেক মানুষ অনেকভাবে আসলে হামলা মামলা গুমের শিকার হয়েছে। আমরা দেখেছি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিভাবে গুম হয়েছে, কিভাবে নিগৃহীত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তো একরকম ট্রমাটাইজড, এবং আমাদের এই জার্নিটা, এই ফাইটটা ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে, এবং এই চেঞ্জটা আনার জন্য আসলে এই সংস্কারগুলো খুবই দরকার ছিল। এবং আমরা আসলে অন্য কোনো রাজনৈতিক দলকে ওই ট্রাস্টটা করতে পারি না, কারণ আমরা দেখেছি বড় বড় রাজনৈতিক দলের যারা বড় বড় নেতারা, তারা বলেছে হ্যাঁ এখন করলে আমাদের সময় আবার এটা পরিবর্তন করে ফেলবো, আমাদের সময় আবার নতুন করে এটা করব। তো আমরা তাদের এই কথাগুলোকে আর ট্রাস্ট করতে পারি না, কারণ আপনারা জানেন যে 90-এর পরে এরকম অনেক স্বপ্ন দেখিয়েছে আমাদের নেতারা যারা রাজনীতিতে ছিলেন, সেটার কোনোটাই বাস্তবায়িত হয়নি। তো ওই রকমই একটা দিকে আমরা মনে হচ্ছে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখনও দলীয় সিদ্ধান্ত
কোনো জানানো হয়নি অফিসিয়ালি। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মানে এই ঘোষণাপত্রটা আসলে ওয়েলকাম করতে পারছি না, এবং যে এই জুলাই সনদটা দেওয়া হবে সেটা আমার মনে হচ্ছে যে আসলে প্রকৃতভাবে যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত হবে না। তবে সেটা যদি বাস্তবায়িত না হয় আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ সেটা প্রত্যাখ্যান করবে, এবং এইটি মানে বাস্তবায়ন হওয়ার পরেই জাতীয় ইলেকশন বা অন্য কোনো জায়গা আসলে টাচ করা যেতে পারে। কোনো সংঘাতের ইয়ে পাওয়া যাচ্ছে কিনা যে নির্বাচন অনুষ্ঠানের বা বিষয়, এটি কিন্তু নির্বাচনের যে ভাষণে যে নির্বাচনের কথা বলেছেন সেখানে এটিও বলেছেন যে কেউ মানে একটি দল নির্বাচনের আসলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কথাই বলা হয়েছে। সেইখান থেকে আপনার কি মনে হয় যে কি মনে হয় আগামী? আমি তো বললাম যে মানে দেখেন আওয়ামী লীগের বিশাল পরিমাণ আওয়ামী লীগের লোকজন গেছে, আওয়ামী লীগের টাকাকে আমরা কোনোটা রিটার্ন আনতে পেরেছি? পারিনি তো। আওয়ামী লীগের সবার বিশাল অঙ্কের টাকা এক একজনের, তারা গোপালগঞ্জে বলেন বিভিন্ন এরিয়াতে তাদের যারা নেতাকর্মী আছে তারা রেগুলার বেসিসে ফান্ডিং করছে। এইরকম একটা গোপন তথ্য আমরা পেলাম যে কিছু জায়গায় তাদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে টার্গেট কিলিং করানোর জন্য। যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির যারা আছেন, তারপরে আমাদের যারা জুলাই যোদ্ধারা আছেন, এরকম কিছু মানুষকে টার্গেট কিলিংয়ের জন্য তারা মানুষ রেডি করছে। তাদের বিভিন্ন যারা সহযোগীরা ছিলেন, যারা বিভিন্ন বাহিনীতে ছিলেন, তাদের যারা দলকে সার্ভ করতো, এরকম কিছু কিছু মানুষকে দিয়ে আমরা শুনেছি যে এদেরকে ট্রেনিং করছে। তাদের তো আসলে প্রস্তুতির কমতি নেই। তারা বিভিন্নভাবে আমাদের দেশের যেই মানে রাজনীতির ধারা, যে গণতান্ত্রিক চর্চার যে ধারা, সেটা ব্যাহত করার জন্য বারবার চেষ্টা করবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কোনো কোনো জায়গায় খণ্ডকালীন মিছিল করছে। আস্তে আস্তে তারা স্ট্রং হওয়ার চেষ্টা করছে, এবং আজকেও আমি দেখলাম যে মানে এই মহিলার কোনো লজ্জা শরম বলতে আসলে কিছু নাই এর মধ্যে, মানে বিন্দু মাত্র আসলে অনুশোচনার জায়গাটাও তৈরি হয়নি। এতগুলা মানুষকে মেরে এত লাশের উপর দাঁড়িয়ে আজকেও সে আসলে বীর দর্পে বিভিন্ন রকম বার্তা সে দিয়ে যাচ্ছে তার নেতাকর্মীদেরকে যে এটা করতে হবে, এটা করতে হবে। তো সেই জায়গা থেকে মানে আমরা কেয়ারফুল থাকার চেষ্টা করছি, তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কেয়ারফুল থাকতে হবে। আর তারা নির্বাচন বানচাল বা নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকম পরিকল্পনা করতে পারে। তো সেই জন্যই আমরা বলছি যে আসলে সিস্টেমগত চেঞ্জগুলো যদি না হয় তাহলে তো তারা বারবার ফিরে আসার সুযোগটা পাবে। তো সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করছি যেন এগুলো না হয়। আর আমি তো এটা আগেই উল্লেখ করলাম যে এনসিপি তো অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু নির্বাচনের আগে আমাদের যেই চাওয়াটা, মৌলিক সংস্কারের যে চাওয়াটা, সেটা আমরা চাচ্ছি। আতিক, আপনি তো ভোটার। হ্যাঁ, রিসেন্টলি আর কি, মানে এখন কবে পর্যন্ত হয়েছেন ভোট ভোটার? দেওয়া হয়নি একবার, এবার ফার্স্টে দিব। আপনি কবে ভোটার হয়েছেন? 2000 আপনার হচ্ছে 24 আর কি আমার কার্ড হয়েছে, তো 24 থেকে ভোটারটা 25 হয়তো বা দিব আর কি। সরি 25 তো চলেছে, 26 মানে ইনশাআল্লাহ, হ্যাঁ। অর্থাৎ সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আপনি ফার্স্ট ভোট ভোটার দিবেন, আর কি। প্রথম ভোট দিবেন। হ্যাঁ হ্যাঁ। এর আগে আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির মানুষ তারা তো ভোট দিতে গিয়েছে, হ্যাঁ। কাকে ভোট দিয়েছিল না গেল দেখেন, 2-3টা নির্বাচনে? যদি পার্সোনাল ভাবে বলি আর কি, যে আমার ফ্যামিলি মানে দেখা যাচ্ছে যে কেউ আমি আগে থেকে পছন্দ করতো না, তো হচ্ছে আমার আব্বু আর আম্মু মানে দুইজন জাস্ট হচ্ছে ভোট দিতে, আর এমনি কেউ ভোট দিত না, তো দুইজন হচ্ছে বিএনপি কে দিত আর কি। আর তাছাড়া কাউকে দিত ভোটে না। ছিল না, একটা ভোটে ছিল। ওই যে মানে ওরা সুযোগ পেলে দিত, না পেলে দিত না আর কি, বাট হচ্ছে আওয়ামী লীগের কখনো ভোট দেয়নি আর কি। কিন্তু 2018 সালে আর যে আর বিএনপির হচ্ছে- ভোটাররা যেতেই পারে নাই আমি যতটুকু। আর হচ্ছে নারায়ণগঞ্জ হচ্ছে আমার নানু বাড়ি, আমার আমি প্রত্যেকটা মামা হচ্ছে বিএনপির আর কি, নেতা টেতা একজন আর কি। সেক্ষেত্রে হচ্ছে আমার নানুর গোষ্ঠীটা হচ্ছে বিএনপির, যার কারণে হচ্ছে আমার আম্মু হচ্ছে বিএনপি কে লাইক করতো। আচ্ছা ঠিক আছে, এটা তো আপনি দলের দল হিসেবে বললেন, কিন্তু হ্যাঁ, সামগ্রিক বিচারে আপনার কি মনে হয় যে মানুষ ভোট দিতে পেরেছিল গত 3 না, নির্বাচনে? এটা তো আমার আম্মু আব্বু তো তেমন একটা মানে মেধাবী মানুষ ছিলেন না, যার কারণে তারা তো কিছু বুঝতেন না। তবে আমি তো হালকা পাতলা তো পড়াশোনা করেছি, যে কারণে আমি বুঝেছি আর কি, যে মানে আগে তো দেখা যাচ্ছে যে মানে দীর্ঘ 15 বছর ধরে তো ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না। প্রত্যেকটা কেন্দ্রে দেখা যাচ্ছে যে মানে রাতের আধারে ভোট হয়ে যেত, পরের দিন আর সময় নেওয়া লাগতো না। 2-4 জন যেত, তা হচ্ছে মানে ওরাই বারে যায় ভোট দিয়ে আসতো, তা হচ্ছে একমাত্র আওয়ামী লীগকেই। আওয়ামী লীগ ছাড়া কাউকে আর ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, একক দল ছাড়া কাউকে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না একটা সময়। আপনি যখন বড় হলেন, মানে বড় হচ্ছেন, যে গেল 15-16 বছরেই কিন্তু আপনার এই বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার মধ্যে আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উক্তি শুনেছেন, যে তিনি স্বাধীনতার সময় বিভিন্ন বক্তব্য রাখলেন। 7ই মার্চের ভাষণ, সেটিও খুব উদ্দীপিত ভাষণ ছিল। কিন্তু এরপরও শেষ পর্যন্ত আপনার কেন মনে হলো এই যে আওয়ামী লীগ যে কয় বছর দেশের শাসনভারে ছিল,
তারা কিন্তু অনেক ধরনের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে। পদ্মা সেতুর মতো একটা বড় স্থাপনা হয়েছে আমাদের এখানে, আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের কর্ণফুলীর নিচে আন্ডারওয়ে হয়েছে, এছাড়াও এই যে ফ্লাইওভার হওয়া, অনেক কিছু কিন্তু আসলে হয়েছে। কিন্তু এরপরও কেন মনে হলো যে আওয়ামী লীগকে আর ভালো লাগছে না? এত বড় গণ অভ্যুত্থানে আপনি একদম রাস্তায় নেমে আপনার হাতটাই আপনি হানি করলেন। দেখেন, সত্য কখনো গোপন থাকে না। হ্যাঁ, আওয়ামী লীগ কাজ করেছে, তবে তারা হচ্ছে দেখা যাচ্ছে আপনার সব মিলে হচ্ছে 20 টাকা এনেছে, 5 টাকার কাজ করেছে, 15 টাকা লুট করে নিয়েছে। সত্য কখনো গোপন থাকে না। জাতি কিন্তু ঠিকই জানে যে তারা কাজ করছে, তবে কিভাবে করছে সেটা কিন্তু জাতি জানে। একটা পদ্মার সাথে যে আপনার জাস্ট এক্সাম্পল দেখে যে গণঅভ্যুত্থানের বিষয়ে ওই যে ওবায়দুল কাদের যে একটা ভার্সনে বলেছিল যে একটা মেট্রো রেল ঠিক করতে হচ্ছে 300 কোটি টাকা লাগবে, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস স্যার আসার পরে 50 কোটি টাকা হয়ে গেছে, আর তিনি বলেছে 1 বছর লাগবে, সেটা হয়েছে জাস্ট 1 মাসে। তো এখান থেকে বোঝা যায় যে তাদের পরিমাণটা কিরকম ছিল। তারা 5 টাকার কাজ করলে 15 টাকা খেয়ে ফেলতো। এই হচ্ছে তাদের হচ্ছে পরিকল্পনা। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন, এই যে আপনি যে বলেন যে আমার বেড়ে ওঠার বয়সটা আমি আওয়ামী লীগের দেখে এসেছি যে তারা মানে তাদের উন্নত করে যাচ্ছে বা তাদের ভাষণই দিয়ে যাচ্ছে, এগুলো শুনছি। এই যে আবরার ফাহাদ ভাইয়া যে বিষয়টা আর কি, তিনি হচ্ছে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে তাকে হচ্ছে মানে গুম করে হত্যা করা হলো। যে আপনার বিডার হত্যাকাণ্ডের যে বিষয়টা, দেশপ্রেমিক 57 জন সেনাকে যারা হচ্ছে দেশের হয়ে কাজ করার কারণে তাদেরকে হত্যা করা হলো। যে আপনার শাপলা চক্করে 13 সালে ঘটনা চলে যায়, তারা হচ্ছে যে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে ওরা যে কর্মকাণ্ডগুলো করতো যেগুলো হচ্ছে জাতি মেনে নিবে না, আর যারা মেনে নিতে চাইতো না তাদেরকে তারা গুম করে ফেলতো, মেরে ফেলতো। তো এগুলো তো আর হচ্ছে দেখা যাচ্ছে যে মানে মিডিয়াগুলো, ম্যাক্সিমাম মিডিয়াগুলো হচ্ছে তাদের আন্ডারে ছিল, তারা হচ্ছে নিউজগুলো প্রচার করতে দেয়নি। তবে যেটা বললাম যে সত্য তো কখনো চাপা থাকে না, কোনো না কোনো মাধ্যমে সেগুলো প্রচার হয়ে গেছে, যাতে জানতে পেরেছে, আমাদের নজরে এসেছে, আমরাও দেখেছি যে তারা কাজ করলেও তারা একদিক দিয়ে উন্নয়ন বলে গেছে, আরেক দিক দিয়ে কিন্তু তারা দেশ এক প্রকার ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে, এরকম একটা সিচুয়েশনে চলে গেছে। আমার মনে হয় যে এই 17 বছর তারা যেভাবে কায়েম করেছে, যদি আর 10টা বছর এভাবে করতে পারতো, তাহলে একটা সময় যে এই দেশ বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো না, এটা একটা ইন্ডিয়ার কান্ট্রি হিসেবে পরিচিত হয়ে যেত বা ইন্ডিয়ার একটা আন্ডারে চলে যেত। তবে আমরা যদি ওই এই রানিং 17 বছরের মতো যদি এখনও এই গণঅভ্যুত্থানে বসে থাকতাম, তাহলে এই দেশ হয়তো বা আমাদের গর্ব করে আমরা বলতে পারতাম না যে আমরা বাংলাদেশি। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ার কাছে জিম্মি হয়ে থাকতো, তো আমরা যে এখন বর্তমানে উঁচু গলায় কথা বলতে পারতেছি, সেটা তখন বলতে পারতাম না, আমাদের চুপ করে থাকতে হতো। তো আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনাকে তাড়িয়েছি যে আমরা উঁচু গলায় কথা বলতে পারবো, আমাদের এই দেশ আমরা বুক ফুলে বলতে পারবো যে আমরা বাংলাদেশি, আমরা রাজপথে বুক ফুলে চলতে পারবো। আমরা যে কোনো রাজনৈতিক দলের তারা যদি ভুল করে থাকে, সেই ভুলটাকে আমরা গণমাধ্যমে বা হচ্ছে রাজপথে দাঁড়িয়ে বলতে পারবো যে তারা এটা ভুল করেছে, এটা যেন রাইট করতে হয়। ছোট্ট একটা বিরতি নিতে হবে। তবে আপনার কেন মনে হচ্ছে বাংলাদেশ ভারতের অধীনে চলে গিয়েছিল আওয়ামী লীগের, সেই ব্যাখ্যা আপনি দিবেন অবশ্যই, বিরতির sure। পরে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আতিক, আপনি বলছিলেন যে আপনার যে প্রশ্নটি আমরা রাখলাম, যে আপনি তো বেড়ে উঠেছেন এই আওয়ামী লীগের সময়টাতেই বেড়ে উঠেছেন, এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডও বলেন বা সেই সময় যেসব অপরাধমূলক কাজ হয়েছে সেগুলো দেখেছেন। কেন মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে তারা বিক্রি করতে দিয়েছিল? একটা দেশ তো আসলে একটা দেশের কাছে বিক্রি করা যায় না। আর এই জায়গাগুলোতে কেন এই ধরনের চিন্তা আসছে? দেখেন, যদি আমরা চলে যাই তাহলে একটা নর্মালি ইস্যু থেকে স্টার্ট করি, যে পদ্মা সেতুর যে ইলিশ মাছের গুলো বিষয় আছে, একটা সময় কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে আমরা যেই মাছগুলো মানে পেতাম, আমাদের চেয়ে বেশি পরিমাণের মাছ হচ্ছে ইন্ডিয়া ফ্রিতে পেত, এবং কি আমাদের দেশে যদি আমরা কিনতাম হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি, তার থেকেও মানে তারা তো জাস্ট হচ্ছে যেই নেওয়ার যে খরচটা, সেই খরচটা দিত, এমনিতে আমাদের কিন্তু কোনো কিছু দিত না। বা হচ্ছে দেশের আমটাম এভরিথিং যা বলেন সব কিছু ফ্রিতে চলতো। আর হচ্ছে এক প্রকার হচ্ছে পরবর্তী সময় যে ইন্ডিয়ান র আর কি যারা আছে, তারা হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সরকারি চাকরিজীবী যে বিষয়গুলো আপনার হচ্ছে অধ্যায়গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে মেধাবী স্টুডেন্টগুলো আছে তারা চাকরি পেত না। তবে ইন্ডিয়া থেকে আসা ইন্ডিয়ান রগুলো ঠিকই বাংলাদেশের প্রত্যেকটা স্থানে চাকরি পেত, চাকরি করতো। আর হচ্ছে মানে আমাদের বাংলাদেশি ইন্ডিয়া যে কথাটা বলতো, যদি ইন্ডিয়া বলতো যে ওরা হচ্ছে শিবির, তাহলে শেখ হাসিনা ওদেরকে শিবির হিসেবে আখ্যা দিত। যদি ওরা বলতো যে ওরা জামায়াত, তাহলে ওদেরকে জামায়াত হিসেবে আখ্যা দিত। এক প্রকার ইন্ডিয়া যেটা বলতো, শেখ হাসিনাও সেটা বলতো। আমরা যদি দেখেন গণঅভ্যুত্থানের বিষয়ে চলে যাই, শেখ হাসিনা কিন্তু আপনার গণঅভ্যুত্থানে দেখেন ও হচ্ছে আমাদের দেশের সরকার, ও কিন্তু এই দেশের জনগণের কাছে বলবে যে আমি এই ভুলটা করেছি, এখন আমার সমাধানের জন্য কি করা প্রয়োজন। কিন্তু ও আমাদেরকে না বলে ও ইন্ডিয়াকে বলছে আরও যে বাংলাদেশের উপরে ঢাকার উপরে অ্যাটাক করার জন্য, মানে ঢাকার হচ্ছে জনগণকে দমিয়ে দেওয়ার জন্য।
তো দেখেন এখানে অবশ্যই শেখ হাসিনা মনে করি যে বাংলাদেশের জনগণের থেকেও ইন্ডিয়াকে বেশি লাইক করতো, প্লাস হচ্ছে ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা বলতো, আর ইন্ডিয়া যেটা বলতো শেখ হাসিনা সেটাই করতো। তো এক পর্যায়ে মনে করি যে মানে একটা আছে না যে সম্পর্ক গভীর হতে হতে এক পর্যায়ে দেখা যাচ্ছে অনেক কিছু লুটিয়ে নেওয়া যায় আর কি। তো দেখেন এই যে ত্রিপুরা, আসাম, কলকাতা এইসব কিন্তু জেলা উপজেলা কিন্তু আগে বাংলাদেশের ছিল, এখন বর্তমানে হচ্ছে ইন্ডিয়ার দখলে। তাই মনে করি যদি শেখ হাসিনার সাথে হাত থাকতো, প্লাস শেখ হাসিনা হাত রাখতো, তো এই 17 বছর কিন্তু মোটামুটি ইন্ডিয়াকে যা দিয়েছে, যে শেখ হাসিনা কিন্তু একটা ভাষণে বলেছিল আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে 17 বছরে তিনি যা দিয়েছিল, আর যদি 10টা বছর থাকতো তাহলে এক প্রকার হচ্ছে এমন কিছু দিয়ে দিত যেটা আমার এক পর্যায়ে দেখা যাচ্ছে আমরা এখন যেটা বুক ফুলে বলতে পারি যে এটা আমাদের বাংলাদেশ, এখানে আমরা জন্ম নিয়েছি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, কিন্তু তখন হয়তো এটা বলা যেত না। আপনার বন্ধুরাও কি এরকম ভাবে যে বাংলাদেশ আসলে ইন্ডিয়ার কাছে চলে যেত? এটা হচ্ছে দেখেন আমি এই বিষয় নিয়ে যাদের সাথে কথা বলেছি, সব ফ্রেন্ডসের সাথে তো এই সব বিষয় নিয়ে কথা বলা যায় না। বন্ধু বলতে আমি বলি, আপনি যে অভ্যুত্থানে গিয়েছিলেন, অভ্যুত্থানে গিয়েছিলেন, সেখানে কি আপনি একাই ছিলেন না আপনারও তো? না, আমাদের ওই অভ্যুত্থানে হাজার হাজার লাখ লাখ ভাই বোন ছিল। কিন্তু আপনি ঠিক যেই জায়গাতে এই গুলিটা খেয়েছিলেন, সেখানে যে আপনার আশেপাশে যেই সহযোদ্ধারা ছিল, তারাও কি মনে করেন যে এই বাংলাদেশ ইন্ডিয়ার কাছে চলে যেত বা বাংলাদেশকে ইন্ডিয়া শাসন করতো? যারা আসলে এই বিষয়টা নিয়ে ভাববে, বা কেন মনে করতেন? যারা আসলে এই বিষয়টা নিয়ে ভাববে তারা অবশ্যই মনে করবে যে এই যে আমি বললাম তো আপনাকে, যে হচ্ছে শেখ হাসিনা নিজের মুখের ভাষণ দিতে এটা যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে। তাহলে ইন্ডিয়াকে উনি কি দিয়েছে আপনার ধারণা অনুযায়ী কি মনে হয়? তাহলে হচ্ছে উনি তো আমাদের কাছে প্রকাশ করে দিবে না, উনি যা দিবে গোপনেই দিবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে উনি যেভাবে দিয়ে যাচ্ছিল, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে আমাদের জাতির অনেক কিছু হাতছাড়া হয়ে যেত, প্লাস উনি দিয়ে দিত, কারণ হচ্ছে সম্পর্কের মাধ্যমে উনি অনেক কিছু করে ফেলতো। তো দেখেন গণঅভ্যুত্থানের সময় এমন একটা সময় ছিল যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের অর্ডারে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর আক্রমণ করে যাচ্ছিল, সেখানে তো এইসব বিষয় নিয়ে আর কথা বলার কোনো চান্স ছিল না। আমাদের সহযোদ্ধা ভাইদের সাথে তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতে পারতাম না যে তোমার কি ধারণা মনে হয় যে ইন্ডিয়াকে বাংলাদেশকে ইন্ডিয়া কি শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে দিয়ে দিবে কি না বা কিছু, এইসব বিষয় নিয়ে তো আর গণঅভ্যুত্থানের বিষয়ে কথা বলা যায় না। সেক্ষেত্রে আমি এভাবে আপনাকে বলতে পারবো না যে গণঅভ্যুত্থানে আমাদের কোনো সহযোদ্ধা ভাইদের সাথে এভাবে কথা হয়েছে কিনা। আচ্ছা সাইফ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি আর ঘোষণাপত্রের আলোচনাগুলো আমি দেখেছি যে এটি খুব সাধারণ আলোচনা, আমি এটাই জানতে চাই যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এনসিপির সাংগঠনিক ভিত্তিক কি, যে নির্বাচনে ফাইট করার জন্য আপনারা কতটা সবল হয়েছেন? আমাদের দলের বয়স মোটামুটি 3.5 মাস। তো আমরা দেখলেন যে জুলাই পদযাত্রা করলাম, প্রত্যেকটি জেলায় জেলায় গিয়েছি। তো সেখানে আমরা চেষ্টা করেছি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর, এবং আমরা জানি যে এই মানুষগুলো তো আমার ভোটার না, আমরা তো এর আগে কোনো নির্বাচন করিনি, তো তারা আমাদেরকে পছন্দ করে। আপনারা রাজনীতিবিদ হিসেবে আতিকের মতো? হ্যাঁ, কাইন্ড অফ আমরা আতিকের মতোই। আতিক প্রথমবার ভোট দিবে, আপনারা প্রথমবার নির্বাচন করবেন। ডেফিনেটলি। এবং সেটা একটা আলাদা নতুন অভিজ্ঞতা, কারণ আমি নিজেও এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আতিকের সাথে এবারও আমিও প্রথমবার ভোট দিব। তো সেই জায়গাটা যেমন আছে, তেমনি আমাদের যে সাংগঠনিক জায়গাটা বলছিলাম, আমরা সাংগঠনিক জায়গা পুরো দেশব্যাপী এখন আমাদের সেই বিস্তারটা আছে। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনও হয়েছে, শ্রমিক উইং হয়েছে, যুবশক্তি হয়েছে, নারীদের নিয়ে আলাদা একটি উইং হচ্ছে। তো আমরা প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং আমাদের সাংগঠনিক যে জায়গা, প্রত্যেকটা আসনে যেন আমরা সেরকম মানুষ পাই, সেরকম একটা কাজকর্ম আমাদের এগিয়ে আছে। কিন্তু আমরা আসলে এখনই নির্বাচনের ওই জায়গাটায় আসলে যেতে চাই না, কারণ যেটা বললেন যে আমরা প্রথম, তো আমরা আসলে আমাদের প্রত্যেকের যেই এলাকা, সেখানে সেই মানুষগুলোর সাথে আরও ইন্টারাকশন করতে চাই। তারা এখন আসলে কী রকম সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তাদের আগের কি সমস্যা ছিল, সেই যে একটা আলাপ আলোচনা এবং তাদের সাথে যে একটা সম্পর্ক করা, সেটা আমরা ওই অ্যাঙ্গেলে আমরা সেই সম্পর্কের জায়গাটা তৈরি করতে চাই, সেই ভিত্তির জায়গাটা, ভিত্তিপ্রস্তর গড়তে চাই। সেখানে যেন সেই মানুষটার একটা আস্থার জায়গা আমি হতে পারি যে এই মানুষটা আমার জন্য হয়তো কিছু করতে পারে। তো আমরা প্রত্যেকটা আসন কেন্দ্রিক যে কোনো প্রার্থী আমরা সিলেক্ট করে দিয়েছি সেরকমও না। আমরা সব জায়গায় আসলে চেষ্টা করছি যে অনেক নতুন নেতৃত্ব, অনেক লিডারশিপ তৈরি করার। তাদের মধ্যে থেকে যদি সে এলাকার মানুষ মনে করে যে হ্যাঁ, XYZ-এর মধ্যে জেড সব থেকে যোগ্য ক্যান্ডিডেট, সে লড়বে, তো সেই জায়গা থেকে আমাদের নির্বাচনের জায়গাটা এরকম। কিন্তু সাংগঠনিকভাবে আমি যেটা মনে করি,
যদি আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা, স্পেশালি আমাদের মৌলিক সংস্কারের যে আমরা বলেছি যে উচ্চকক্ষে পিয়ার, তারপর সরাসরি 100 আসনে নারীদের ইলেকশন, তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠানের আলাদা যে নিয়োগ কমিটি, এইটা যে মেজর যে মৌলিক সংস্কারগুলো, এইটা যদি আসলে এই গভর্নমেন্ট বা এই সময় না হয়, তাহলে আমার মনে হয় যে আমরা ইলেকশনের দিকে যাব না। সেক্ষেত্রে আমাদের মূল শর্ত থাকবে এগুলাকে ফুলফিল করা। সেটা যদি না করা হয়, আমার মনে হয় যে আমাদের দলের স্ট্যান্ড হবে ইলেকশনে না যাওয়া। ইলেকশনে না গেলে তো সেই মানে আমরা সেটা মাঠে দিয়ে বলেন, আমাদের যৌক্তিক জায়গা থেকে বলেন, ঐক্যমত্যিক কমিশনের মতো যে ফরম্যাটে থাকবে না কেন, আমরা এই দাবিটার জন্য ফাইট করে যাব। মানে আমরা তো আসলে যোদ্ধা, আমরা 17 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে কাজটা করে দেখাতে পারিনি, আমাদের মতো এই তরুণরাই আসলে কাজটা করে দেখাতে পেরেছে। এখন মৌলিক সংস্কার বা দেশ গঠন করার জন্য যেই কাজগুলো করতে হবে, সেটা করার জন্য আমরা সেই ফাইটটা করব। আতিক, আপনাকেও ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, আপনাকেও ধন্যবাদ। কিছু তথ্য আমরা দেশের মানুষের কাছে আরও বেশি খোলাসা করা দরকার। যেমন বাংলাদেশের মতো একটি দেশই কিন্তু দক্ষিণ এশিয়ায় মুক্তিযুদ্ধ করেছিল। বাংলাদেশে অন্তত মোটা দাগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান তো এখনও তাজা। এই এমন বহুল আলোচিত আন্দোলন কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশগুলো, যেমন ভারতে বিভিন্ন জায়গায় এইসব আন্দোলন হয় এবং কেন্দ্রীয় সরকার তার পরিস্থিতি অনুযায়ী সেগুলো ট্যাকেল দেয়। আর পাকিস্তানে এরকমের আন্দোলন, গণ অভ্যুত্থান খুব কম দেখা গিয়েছে। রিসেন্টলি ইমরান খানের বিষয়ে দেখা গিয়েছে। তো ভারতের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে তাদের একদম ধরনের বিরোধী মনে হচ্ছিল। কিন্তু বিষয়টা ছিল, বাংলাদেশ তো তার দেশের মধ্যে তার দেশের রাজনৈতিক একটি সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছে। এখানে তো ভারতের কোনো কিছু যায় আসে না। তো এই বিষয়গুলো সামনে আনা উচিত। আমার মনে হয় যে আগামী দিনে যারা দেশের ক্ষমতায় আসবে, এগুলো ইতিহাসে সংবলিত করা উচিত। ভারতকে শত্রু হিসেবে নয়, ভারত আমাদের বন্ধু হিসেবেই থাকবে, কিন্তু ভারত যেন সমমর্যাদার বন্ধু হয়। ভারতকে ভাবতে হবে, বা ভারতের যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশ স্বতন্ত্র, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, এবং বাংলাদেশের নাগরিক পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কার চেয়ে নিচে তো নাই, কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের চেয়ে অনেক উপরেই আছি। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।